করছিস সেখানে? আপনি এগুলো দিয়ে কিভাবে খাবেন? আপনাকে একটা ডিম ভেজে দেই? কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারবো। আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো। পরীক্ষা তো শেষ, এখনো কি রান্নাঘরে যেতে পারবো না? তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে? আমি করে নিয়ে আসবো। না, আমি ভাজবো। তুই ডিম ভাজতে পারিস? আম্মুরা ডিম ভাজার সময় আমি দেখেছি। তোর ভাজা লাগবে না, তুই বস, আমি ভেজে নিয়ে আসছি। না, আমি আনবো। জঙ্কুক ধমক দিতে গিয়েও থেমে গেল। মেয়েটা এতদিন পর জঙ্কুকের সঙ্গে কথা বলতে আসছে, ধমক দিলেই মনে কষ্ট পাবে, তাই ধমক দিতেও পারছে না, আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না। জঙ্কুক দু পায়ে গিয়ে থমকে দাঁড়ালো, সেখান থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসলো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল। একবার রান্না করে তাকাচ্ছে, একবার ফোনে। দুইবার ডেকে বলেছে, তুই কি পারবি নাকি আমি আসবো? তে দুইবারই বলেছে পারবে, কিন্তু জঙ্কুকের কলিজা কাঁপছে। প্রথমবার তে রান্না করতে গিয়েছে, পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে। কয়েকবার রান্নাঘরে দেখে জেনে ফোনের দিকে মনোযোগ দিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যেই তে চিৎকার দিয়ে উঠেছে। তার চিৎকারের শব্দে জঙ্কুকের হৃদয় কেঁপে উঠেছে। সহসা ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে। গরম তেল ছিটকে পড়েছে তের হাতে পায়ে। এত রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে, এই ভেবে চিৎকার দিয়ে নিজের মুখ চেপে ধরেছে। ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তে। জঙ্কুক চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট এনে হাঁটু গেড়ে বসে আলতো করে হাতে আর পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে। আমায় না জ্বালালে কি তোর শান্তি হয় না? আচমকা জঙ্কুক তেকে কোলে তুলে নেয়। এক মুহূর্তেই তের কান্না থেমে গেছে। জঙ্কুক কোনো দিকে না তাকিয়ে তেকে সোফায় বসিয়ে বলল, এখনো জ্বলছে? না। জঙ্কুক তের হাতে পায়ে ফু দিতে দিতে বলল, কথা বললে কেন শুনিস না? তেলটা যদি আরেকটু বেশি পড়তো তাহলে কি হতো বলতো? তে অপলক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক ভাইয়ের বলা কথাটা তের কলিজায় লেগেছে। জঙ্কুক ভাইয়ের এত কোমল কণ্ঠ কখনো শুনেনি সে। তের অপলক দৃষ্টিতে জঙ্কুকের অদ্ভুত ঘোর কাজ করছে। কোনো মতে চোখ নামিয়ে বলল, রাতে খেয়েছিস? না। এত রাত হয়ে গেছে, খাসনি কেন? এখানে চুপচাপ বসে থাক, আমি এখনই আসছি। কিছুক্ষণের মধ্যে জঙ্কুক আরেকটা ডিম ভেজে ভাত নিয়ে আসে। জ্বরের ঘরে প্রথমবার থেকে জঙ্কুকের খাওয়া দাওয়ার অনুভূতি ঠিক মতো বুঝতে না পারলেও আজ সে অনুভব করতে পারছে। খুব যত্ন সহকারে থেকে খাইয়ে দিচ্ছে জঙ্কুক, পানির গ্লাসটাতে পর্যন্ত ছুঁতে দিচ্ছে না। খাওয়া শেষে তার হাত পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে। এর মধ্যে কম করে হলেও 100 বার প্রশ্ন করে ফেলেছে, জ্বলছে কিনা, ব্যথা করছে কিনা। এর থেকেও জঙ্কুক যেন কয়েক গুণ বেশি দুশ্চিন্তায় আছে। জঙ্কুকের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে তে বারবার অবাক চোখে তাকাচ্ছে। জঙ্কুক ভাইয়ের এই আচরণ কি ভাইয়ের প্রতি মনের ভালোবাসা নাকি অন্য কিছু? অন্য কিছু ভেবেও বারবার আটকে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে ফুপ্পিকে নিয়ে জঙ্কুক ভাইয়ের বলা কথাগুলো। জঙ্কুক থেকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে আসে। 3 দিন হয়ে গেছে তার হাতে পায়ে তেল পড়েছে। ভাগ্য ভালো ছিল বলে তার হাতে ফোসকা পড়েনি, তবে দাগ হয়ে আছে। এই দাগ মুছতে বেশ কিছুদিন লাগবে। সময় চলমান। তে আর জিমিন দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। ক্লাসও শুরু হয়ে গেছে। জিমিন আর তের নতুন 3জন বান্ধবী সহ 2জন ছেলে বন্ধুও হয়েছে। আজ শুক্রবার। বাড়িতে সকিনা, বান্টু আর তের হইচই চলছে। জঙ্কুক সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনদের দুষ্টামি দেখছে। দুপুরের পর পরই জঙ্কুকের বড় মামা আসছে। ওনার বড় মেয়ে রোজিকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই উনি সবাইকে দাওয়াত দিতে আসছে। যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। আমি এখন যেতে পারবো না, আপনি বরং জঙ্কুকের মাকে নিয়ে যান। বিয়ে ঠিক হোক, বিয়ের সময় সবাই যাবো ইনশাল্লাহ। বড় মামা জঙ্কুকের দিকে তাকাতেই জঙ্কুক বলে, বড় মামা আমায় যেতে বলো না প্লিজ, আমার অনেক কাজ আছে। তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও, এতে কোনো সমস্যা নেই, তবু আমায় যেতে বলো না। বড় মামা একটু রেগে বললেন, এখন তো তোদের সমস্যা শুনছি, কিন্তু বিয়ের সময় আমি কারো কোনো সমস্যা শুনতে চাই না। আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতে হবে। যদি চাও রোজিয়াপুর বিয়েতে সবাই উপস্থিত থাকুক, তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ দিও, বাকিটা তোমাদের ইচ্ছে। এই বলে জঙ্কুক চলে গেছে। আগামী মাসে সকিনার বান্টুর বার্ষিক পরীক্ষা শেষ হবে, তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে। এই জন্যই জঙ্কুক বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝিতে দিতে বলেছে। কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল। জঙ্কুক, তোমার কি কিছুদিন সময় হবে? কেন? তোমাকে রাজশাহীতে যেতে হবে। জঙ্কুক ভাই রাজশাহীতে যাবে শুনে তে আটকে ওঠে। ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে জঙ্কুক ভাইকে দেখা তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। জঙ্কুক ভাইকে রাজশাহী যেতে হবে শুনে অষ্টাদশীর মন সহসা খারাপ হয়ে গেছে। জঙ্কুক কিছু বলার আগেই পাশ থেকে ছোট চাচু উঠে বেসিনের দিকে চলে গেল। জঙ্কুক একবার বেসিনের দিকে দেখে পরক্ষণে তের দিকে এক পলক তাকালো। তে মাথা নিচু করে বসে আছে। ঠিক আছে, কবে যেতে হবে? কালকে গেলেই ভালো হইব। জঙ্কুক খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বিকেলের দিকে তের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে বেলকুনিতে দাঁড়াতেই দেখলো নিচে জঙ্কুক ভাইয়ের বাইক রাখা। তার মানে জঙ্কুক ভাই বাসায়। তে রুম থেকে বেরিয়ে জঙ্কুকের রুমের দরজা পা রাখতে রাখতে ডাকলো, জঙ্কুক ভাই। পর্দা সরাতে চোখে পড়লো ইয়োনো ভাইয়া সহ আরো 2 থেকে 3টা ছেলে। তে সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে মাথায় ওড়না দিল। জঙ্কুক দরজা পর্যন্ত এসে বলল, কি হয়েছে বল।
ছাদে যাব, চাবিটা কি দেয়া যাবে? তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। জঙ্কুক রুমে ঢুকতেই ইয়োনো বলল, বাহ জঙ্কুক বাহ। এখন থেকেই বউকে এতটুকু বলতেই জঙ্কুক ইয়োনোর মুখ চেপে ধরে, মুখটা বন্ধ রাখ, ও বাহিরে আছে, শুনতে পাবে। জঙ্কুক ইয়োনোকে ছেড়ে ছাদের চাবি তেকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 1 ঘন্টার মধ্যে নিচে আসবি। তে আচ্ছা বলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়ালো। জঙ্কুক তখনও দরজায় দাঁড়িয়ে আছে। তেকে দাঁড়াতে দেখে প্রশ্ন করলো, আবার কি হলো? ইয়োনো ভাইয়া বাসায় এসেছে, ভালো মন্দ খবর নেওয়ার দরকার না? এখানে ইয়োনো ছাড়া আরো কয়েকজন আছে, সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই। আর তোর পক্ষ থেকে আমি ইয়োনোর খবর নিব না, যা এখন। ঘরে ঢুকতেই সবাই একসাথে বলে উঠলো, এখনই এই অবস্থা জঙ্কুক? কি অবস্থা? এখনই ও বলে সম্বোধন করিস, বিয়ের পর কি বলবি? জঙ্কুক ঠাট্টা স্বরে বলল, ওগো হ্যাঁ গো জান, কলিজা, ফুসফুস, ময়না, টিয়া, টুনটুনি, কত কিছুই তো আছে। ফাজলামো বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর, আমরা তার প্রণয়ের শুভ পরিণতি দেখতে চাই। জঙ্কুকের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। যদি পারতাম সেই কবেই ওরে আমার রানী বানিয়ে ফেলতাম, পারছি না তো। সেসব বাদ দে, তোর এখন রাজশাহীতে যাওয়ার কি দরকার বলতো? এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, তুই চলে গেলে কিভাবে হবে? আমার যেতে হবে, মিটিং পরে করব। তোর ছোট চাচুকে পাঠালেই তো হয়, এমনিতে উনি তো বেশিরভাগ দায়িত্ব সামলায়। উনি সিলেট আর চট্টগ্রামের সব দায়িত্ব সামলায়, ওনার রাজশাহীতে যাওয়া বারণ। কেন? জঙ্কুক বলা শুরু করলো, অনেক বছর আগের ঘটনা। যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল, তখন বেশ কয়েক বছর ছোট চাচু রাজশাহীতে ছিলেন। ওইখানে যে বাসাতে ছিলেন, ওই বাসার মালিকের মেয়েকে ছোট চাচুর ভালো লাগতে শুরু করে। মালিকের মেয়েরাও ছোট চাচুকে ভালো লাগে। ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে। তাদের দিক থেকে আপত্তি ছিল না, বিয়ে করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ছোট চাচু চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে। সে যে রাজশাহী থেকে বাসায় আসছিল আব্বু আর চাচুকে নিতে, ওই দিনের পর থেকে আজও রাজশাহীতে পা দিতে পারেননি। বিয়ে তো করতেই পারেনি, রাজশাহী পর্যন্ত যেতে পারে না। জোর করে আব্বু চাচু নিজেদের পছন্দে কুমিল্লা থেকে ছোট চাচিকে বিয়ে করিয়ে এনেছে। মনের বিরুদ্ধে গিয়ে সংসারে মনোযোগ দিতে হয়েছিল। সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট ছোট চাচির। উনি অনেক ভালো মানুষ। উনি ছোট চাচুর পাশে বন্ধুর মতো ছিল। এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচু করে, এই প্রথম আমি যাব। তোর কি হবে রে জঙ্কুক? জঙ্কুক মুচকি হেসে উত্তর দিল, সিদ্ধান্ত তো কবে নিয়েছি, দেখে পেলে বাঁচবো, আর না হয়। তোর বাবার চাচার সমস্যা কি? জঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সমাজ। ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষদের মনকে হাজারবার খুন করতে পারে। অফিসিয়াল কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চললো। এর মধ্যে তে এসে চাবি দিয়ে গেছে। সন্ধ্যার দিকে ইয়োনোরা চলে গেছে। ইয়োনোদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে তে দরজার সামনে জঙ্কুক দাঁড়িয়ে পড়লো। দরজা ধাক্কা দিয়ে তাকাতেই চোখে পড়লো তে টেবিলের উপর মাথা নিচু করে বসে আছে। জঙ্কুক মোলায়েম কণ্ঠে বলল, আসবো? তে মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। জঙ্কুককে দেখে তে আবারও মাথা নিচু করে ফেলেছে। জঙ্কুক এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো, চা খাবি নাকি কফি? তে মনে মনে ভাবছে, কখন কি বলতে হয় এই ব্যাটা কি কিছুই জানে না? এই যে কান্না করছিস, একটু পরে তো মাথা ব্যথা শুরু হবে। তুই নিজের চিন্তা নাই করতে পারিস, আমার তো করতে হবে। তে স্নিগ্ধ আঁখিতে তাকিয়ে প্রশ্ন করলো, আপনার চিন্তা করতে হবে কেন? জঙ্কুক একটু ভেবে বলল, কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধকার দেখিস, তখন সবাই তোকে কানি বলবে। সুগার কতই না কষ্ট হবে যখন সবাই ওকে কানির বাই বলবে। জঙ্কুক সশব্দে হাসছে, আর তার নির্বাক চোখে তাকিয়ে আছে। জঙ্কুক হাসি থামিয়ে বলল, চা খাবি নাকি কফি খাবি এটা বল, তারপর কান্না করিস। কফি। জঙ্কুক মুচকি এসে বলল, গুড গার্ল, এবার কান্না শুরু কর। আমি আসার আগ পর্যন্ত কাঁদবি, 1 সেকেন্ডের জন্য থামবি না। রেডি? তে আহম্মকের মতো চেয়ে আছে। জঙ্কুক হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই জঙ্কুক 2 কাপ কফি নিয়ে আসে। কফির কাপ দুইটা টেবিলের উপর রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে তের কানে গুজে দিল। জঙ্কুকের প্রতি অষ্টাদশী এতটাই আসক্ত হয়ে গেছে যে দিবারাত্রি শুধু জঙ্কুক ভাইকে নিয়েই স্বপ্ন দেখে। তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটা মাঝে মাঝে গুলিয়ে ফেলে। জঙ্কুক তের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মাশাল্লাহ, আমার ফুল ছেড়াটা সার্থক হলো। তে জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখলো। এলোমেলো কালো চুলের মধ্যে হলুদ রঙের ফুলটাকে অসম্ভব সুন্দর লাগছে। পরক্ষণে নিজের চোখ মুখের দিকে নজর পড়তেই গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল। কান্নার তোপে মুখমণ্ডল লাল হয়ে গেছে। নিজের বিষণ্ণ মুখশ্রী দেখতে কারোই ভালো লাগে না। জঙ্কুক ঠান্ডা কণ্ঠে বলল, কফিটা খা। মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজের প্রতি কোনো আস্থা নেই। তুই যত কাঁদবি মানুষ থেকে আরো বেশি কাঁদাতে চাইবে। কিছু মানুষের কাজই হলো অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা। ভার্সিটিতে পড়ছিস, নতুন বন্ধু হচ্ছে, আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবি না।
তে মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর জঙ্কুক ভাইয়ের কথা শুনছে। জঙ্কুক ভাইয়ের প্রতি অষ্টাদশী নিষিদ্ধ প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যা প্রকাশ করতেও সাহস পাচ্ছে না, প্রকাশ না করেও থাকতে পারছে না। যতবারই ভাবে জঙ্কুক ভাইকে নিজের মনের কথা ভাবে, ততবারই ফুপ্পির কথা মনে পড়ে যায়। ফুপ্পির কথা মনে হলে শুধু কান্না পায়। জঙ্কুক ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল, তার মধ্যে সন্ধ্যাবেলা আইয়ুপুর ফোন দিয়ে ফুপ্পির সাথে কথা বলেছে। ফুপ্পির কান্না শুনে তেও কান্না শুরু করে দিয়েছে। বারবার শুধু মনে হয় এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন? আব্বু, বড় আব্বু কিভাবে পারলো নিজের বোনকে রেখে এতগুলো বছর কাটাতে? ওনাদেরকে একবারের জন্য কলিজা কেঁপে ওঠে না? আইয়ু আপু কল দিয়েছিল। জঙ্কুক ঠান্ডা কণ্ঠে জবাব দিল, আমি জানি ফুপ্পির সঙ্গে তোর কথা হয়েছে। ফুপ্পি কি আমাদের বাসায় আসবে না? ফুপ্পির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তুই এক মাসে এত অধৈর্য হয়ে যাচ্ছিস, অথচ ফুপ্পি 28 বছর যাবত এই কষ্ট সহ্য করে বেঁচে আছে। ফুপ্পি কিছু বলে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না শুরু করিস, তখন তো ফুপ্পি আরো বেশি ভেঙে পড়বে। নিজেকে আগে শক্ত কর। ফুপ্পির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করব। ফুপ্পির সাথে কথা বললে একটু সাবধানে বলিস, বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। আচ্ছা। জঙ্কুক আরো কিছুটা সময় নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলো, তারপর নিজের রুমে চলে আসে। জঙ্কুক নিজের রুমে ব্যাগ গোছাচ্ছিল, হঠাৎ সুগা দরজা থেকে ডাকলো, ভাইয়া আসবো? আয়। কিছু বলবি? হ্যাঁ বল। বনুরা ইদানিং বোগামার তামিম নামের দুইটা ছেলের সঙ্গে কথা বলে, ওরা একই ডিপার্টমেন্টে পড়ে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? জানি। তাহলে কিছু বলছো না কেন? আমি ছেলে দুইটার খোঁজ নিয়েছি, তুমি বললে আমি বনু বা ওই ছেলেগুলোর সাথে কথা বলি। জঙ্কুক এখনো নিশ্চুপ, সে ব্যাগ গোছানোতে ব্যস্ত। সুগা আবার বলল, ভাইয়া আমি কি ওদের ওয়ার্নিং দিব? কোনো প্রয়োজন নেই। কেন? এমনি, যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস। তা তো রাখবোই, কিন্তু তুই যা এখন। সুগা রুম থেকে বেরিয়ে ইয়োনোকে কল দিয়ে সব জানিয়েছে। 10 মিনিটের মধ্যে ইয়োনো জঙ্কুকে কল দেয়। তুইও কি একই বিষয় নিয়ে কথা বলতে ফোন দিয়েছিস? তোর সমস্যা কি? সমস্যা নেই। তুই কি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না? ওয়ার্নিং দিলে ঠিক হয়ে যাবে। তুই শুধু বল ওয়ার্নিং দিব কিনা, বিষয়টা আমি বা সুগা সামলাতে পারবো। জঙ্কুক কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনই দিতাম, এতদিন অপেক্ষা করতাম না। কিছু বলছিস না কেন? তুই কি তের প্রতি? ইয়োনার কথা শেষ হওয়ার আগেই জঙ্কুক রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, থাম। তেকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারবো না। ওকে নিয়ে আমি কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে চাই না। তাহলে বিষয়টাকে গুরুত্ব কেন দিচ্ছিস না? আমি তেকে চাই, আমি তোকেই চাইবো। তে ব্যতীত এই জঙ্কুকের হৃদয় স্পর্শ করার সাধ্য পৃথিবীর কারণ নেই। কিন্তু আমি চাইলেই তো হবে না, তেকেও বুঝতে হবে ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কিনা, এই জঙ্কুক তের হৃদয় তোলপা চালাতে সক্ষম কিনা। কতদিন আর সবকিছু থেকে ওকে আটকে রাখবো? এখন ভার্সিটিতে পড়ছে, চারপাশে কত চাকচিক্যময় পরিবেশ, সবকিছুর ভিড়ে ওর মন যদি আমায় খুঁজে নেয়, তবেই না আমার ভালোবাসা পূর্ণতা পাবে। ইয়োনো রাগান্বিত কণ্ঠে বলল, তোর এই পাগলামির পরিণাম খুব ভয়ানক হবে, মিলিয়ে নিস। এখনো সময় আছে, তুই শুধু একবার বল। জঙ্কুক কণ্ঠ 3 গুণ ভারী করে বলা শুরু করলো, জীবনটা তো এমনিতেই তছনছ হয়ে গেছে, ভয়ানক পরিণামের আর কি বা বাকি আছে? তুই বিশ্বাস করিও না? ওরা কাঁদতে দেখলে আমার কলিজা কেঁপে ওঠে, মনে হয় আমার হৃৎপিণ্ডটাকে কেউ অবিরত ছুরি দিয়ে আঘাত করছে। আর যখন বুঝতে পারি এই কান্নার কারণটা আমি, তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই জীবন তো আমি চাইনি ইয়োনো, ওকে কাঁদাবো বলে তো ভালোবাসিনি, তবে কেন আমার সাথেই এমনটা হলো? ইয়োনোর কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, তাই সে আমতা আমতা করে বলল, থাক চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জঙ্কুক আর কোনো কথা বলেনি, ফোন কেটে দিয়েছে। ভোরবেলা রওনা দিতে হবে, ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে। জঙ্কুক রাজশাহীতে গেছে 3 দিন হলো। রোজের বিয়ে আগামী মাসের মাঝামাঝিতে ঠিক করা হয়েছে। ততদিনে সকিনার বান্ডার পরীক্ষা শেষ হয়ে যাবে। সন্ধ্যার পর তে টিভিতে প্রোগ্রাম দেখছিল। জিন তার পাশের সোফায় বসে জিজ্ঞাসা করলো, তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে? কোন ভাই? জঙ্কুকের সাথে কি আজকে তোর কথা হয়েছে? আমার সঙ্গে তো কথা হয়নি, সকালে আম্মুর সাথে কথা হয়েছিল। তোরা ভাই বোনেরা এমন কেন? আমার ভাইয়েরা বিয়ের এত বছর পরেও প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয়। আর তোরা এখনই কথাবার্তা বলিস না। তোদের বিয়ে দিলে শ্বশুরবাড়ি থেকে তো জীবনেও ভাইদের খবর নিবি না। বিয়ের কথা শুনে তোর মন খারাপ হয়ে গেল। বাবা মা, বড় আম্মু, ছোট চাচি, ভাই বোনদের ছেড়ে যেতে হবে, এটা ভেবে এত বছর বিয়ের কথা শুনলেই তোর রাগ উঠে যেত। এখন সবার সঙ্গে আরো একজন জড়িয়ে আছে। জঙ্কুক ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিণাম কি হবে? জঙ্কুক ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারে না সে। জঙ্কুকে একটা কল দে তো। আমি সকাল 11টায় কল দিলাম, বিকেলও দিলাম, কিন্তু তোর ভাই তো কল ধরছে না। কল দিয়ে দেখতো ধরে কিনা। তে পাশ থেকে ফোন নিয়ে জঙ্কুকের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পরে রিসিভ হলো। তে তৎক্ষণাৎ বরাম্মর দিকে ফোন এগিয়ে দিল। জঙ্কুক তি বলতেই জিন বলে, সারাদিন কই ছিলি? সকালে কল দিলাম, বিকালেও কল দিলাম। জঙ্কুক বিশ্বাস সমেত তাকিয়ে ভারী কণ্ঠে বলল, আম্মু কোথায় আছিস? ভুলে ফোন রেখে অফিসে চলে গিয়েছিলাম, মাত্রই রুমে আসছি। ফোন যে রেখে গেছিলি সেটা কি জানানো দরকার ছিল না? আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আম্মু তোমাকে তো বলেছি আমার জন্য এত চিন্তা করো না, তুমি কখন আসছো সেটা বলো।
আসছি দুপুরের পরে। রোজের বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। শোন, তোর মামা সহ বাড়ির সবাই কম করে হলেও 100 বার করে বলে দিয়েছে যেন তুই বিয়েতে যাস। সেসব নিয়ে ভাবার সময় আছে। তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। তুই কেমন আছিস বাবা? কবে আসবি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কবে আসবে এখনো বলতে পারছি না। কেন? তুই আসলেই বলবো। আচ্ছা, তে কোথায়? এখানেই আছে। ফোনটা ওকে দাও তো। নে, তোর ভাই কথা বলবে। এই বলে জিন ফোনটা তের দিকে এগিয়ে দিল। তে কাপা কাপা হাতে ফোনটা নিল। তে ফোন হাতে নেওয়ায় জিন উঠে রান্নাঘরের দিকে চলে গেল। তে ফোন কানে ধরতেই জঙ্কুক বলল, তুই যে কাজগুলো করিস এগুলো বুঝে করিস? কি? তুই যে হুট করে আমার কাছে ফোন দিয়ে দিলি, আমি তো তুই ভেবে কথা বলছিলাম। যদি কিছু বলে ফেলতাম? কি বলে ফেলতেন? সে যাই বলি, এমন কাজ আর কখনো করবি না। ফোন কাউকে দেওয়ার আগে বলে তারপরে দিবি, মনে থাকবে? হ্যাঁ। আগে কল দিয়েছিলি? না। তা দিবি কেন? আমি বাড়িতে না থাকলে তো তোর ঈদ লেগে যায়। নিজের মতো চলতে পারিস, সবকিছু করতে পারিস। আপনাকে কল দিতে ভয় লাগে। কথাটা শোনা মাত্র জাঙ্গুকের মেজাজ খারাপ হয়ে গেছে। খুব ভালো, আমার মাথা ব্যথা করছে, রাখছি। তে আর কিছু বলতে পারলো না। জাঙ্কুক কল কেটে দিয়েছে। অষ্টাদশী মন খারাপ করতে চেয়েও করতে পারলো না। 3 দিন পর জাঙ্কুক ভাইয়ের সাথে একটু হলেও কথা হয়েছে, এতেই মনটা হালকা হয়ে গেছে। তবে জাঙ্কুক ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে। খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে জাঙ্কুক ভাইকে কল দিবে কিনা। ভাবতে ভাবতে ডায়াল করলো জাঙ্কুকের নাম্বারে। জাঙ্কুক ফোন রিসিভ করে বলল, সরি। কেন? সন্ধ্যার আচরণের জন্য। আপনার মাথা ব্যথা কি কমেছে? যদি বলি কমেছে তাহলে কি কথা বলবি না? বলবো। জঙ্কুক মৃদু হেসে বলল, তার মানে কথা বলতে ফোন দিয়েছিস? না। তাহলে ফোন কেন দিয়েছিস? জানি না। চিন্তা করিস না, খাবার খেয়ে ওষুধ খেয়েছি, এখন মাথা ব্যথা কমেছে। তুই কি করিস? আমি বসে আছি। খেয়েছিস? হ্যাঁ। ক্লাসে গিয়েছিলি? জি জঙ্কুক ভাই, হুম। আপনি বাসায় আসবেন কবে? বাসার কেউ তো আমার কথা মনে করেই না, তাই ভাবছি এখানেই থেকে যাব। জঙ্কুকের কথায় তোর অভিমান হলো। তে বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে রাখা জঙ্কুকের বাইকটা দেখে মুচকি হেসে বলল, আচ্ছা সাবধানে থাকবেন, দোয়া করি ভালো থাকুন, রাখছি। আচ্ছা, তুইও সাবধানে থাকিস। তে বেলকনিতে দাঁড়িয়ে ফোনে জঙ্কুক ভাইয়ের ছবি দেখায় ব্যস্ত। প্রতিটা ছবিতে জঙ্কুক ভাইকে অসম্ভব সুন্দর লাগছে। এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে, এটা জঙ্কুক ভাইকে না দেখলে তে বিশ্বাসই হতো না। জঙ্কুক ভাইয়ের বলা প্রতিটা কথায় অষ্টাদশী হৃদয়ে দোলা দিচ্ছে। এতগুলো ছবি দেখলো কিন্তু একটা ছবিতেও হাসির ছিটেফোঁটা নেই। অথচ ওই মানুষটা নিজেও জানে না ওনার হাসিটা অষ্টাদশীর অতীব প্রিয়। তার মাঝে মাঝে মনে হয়, ফুপ্পির মতো আমার জীবনটাও যদি এমন হয়, ফুপ্পার মতো জঙ্কুক ভাই কি কোনোদিনও আমাকে ভালোবাসবে? আজ সেই কাঙ্ক্ষিত দিন। জঙ্কুক ভাই আসবে বলে তে দুপুর থেকে ব্যালকনিতে অপেক্ষা করছে। অথচ জঙ্কুকের ফেরার কোনো নামগন্ধ নেই। বারবার ফোন হাতে নিচ্ছে তে, কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর সকিনা রুমে আসে। আপু কি করো? এমনি দাঁড়িয়েছিলাম। তোর হাতে ওইটা কি? আপু জানো, আমার এক বান্ধবী এটা আমাকে দিয়েছে। সুন্দর না? অনেক সুন্দর হয়েছে। তোর বান্ধবী করেছে? না, আমার বান্ধবীর বড় বোন অনলাইন থেকে শিখে নাকি করেছে। আপু চলো না আমরাও শিখি। তোর শিখতে হবে না, সামনে তোর পরীক্ষা না, আমি শিখে তোকে একটা জামা ডিজাইন করে দেব। সত্যি আপু? সত্যি সত্যি সত্যি। এবার খুশি? সকিনা তাকে জড়িয়ে ধরে বলে, অনেক খুশি। সকিনা তার রুম থেকে বের হতেই জঙ্কুকের সাথে দেখা। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভালো। নিচে তোদের জন্য খাবার রেখে আসছি, যা। সকিনা চলে গেছে। তের হাতে সকিনার দেওয়া টি শার্টটার ডিজাইন দেখার জন্য রেখেছিল। হাতে ওটা কি? তে টি শার্টটা খুলে দেখিয়ে বলল, এটা সকিনার বান্ধবী সকিনাকে করে দিয়েছে। তো এটা তোর কাছে কেন? আমি হ্যান্ড প্রিন্টিং শিখবো। কোথা থেকে? অনলাইনে। আচ্ছা শিখিস, যা যা লাগে বলিস আমায়, এনে দেবো নে। 2 দিন পর জঙ্কুকের মামাতো বোন রোজের বিয়ে। জঙ্কুকের মামা দিনে কয়েকবার করে ফোন দিচ্ছে। বাসায় এসেও সবাইকে বলে গেছে। জঙ্কুক সন্ধ্যার দিকে ছাদের একপাশে বসে আছে। সুগা পিছন থেকে ডাকলো, ভাইয়া। জঙ্কুক পিছনে না তাকিয়ে উত্তর দিল, এদিকে আয়। সুগা জঙ্কুকের কাছে আসতে আসতে বলল, আগে থেকেই বলা ছিল এখন থেকে তোমার বউ তুমি সামলাবে। নিজের বউ নিজে নিয়ে যাও বিয়েতে, আমার যেতে পারো না। তুই বিয়েতে যাবি না? আমি কিভাবে যাব বলো? সামনে সভাপতি নির্বাচন, এই অবস্থায় আমার পক্ষে 3-4 দিনের জন্য বিয়েতে যাওয়া সম্ভব না। তুমি যাও, সমস্যা নেই, আমি বিয়ের দিন যাব। আমার তো যেতে সমস্যা ছিল না, কিন্তু কিন্তু কি? লিসার জন্য একটু টেনশন হচ্ছে। গত 2 বছর যাবত মেয়েটা আমায় অতিরিক্ত জ্বালাচ্ছে। দিনে রাতে শুধু মেসেজ আর কল দেয়। সব ঝামেলার বলে আমার বাসার মানুষ। লিসা ফোন কিনেছে ভালো কথা, আম্মুর আমার নাম্বারটা কেন দিতে হলো? প্রথমবার ভালোভাবে কথা বলছি, সম্পর্কে মামাতো বোন, আমি ওইভাবেই কথা বলছি। এরপর থেকে প্রায়ই কল দেয়। কয়েকবার নর্মালি কল রিসিভ করেছি। আমি মামা মামির সাথে কথা বলি, আর ওই মেয়ে দেখি কেমন করে তাকিয়ে থাকে, যখন তখন ফোন দেয়। কি উল্টাপাল্টা কথা বলে, ধমক দিলে মামা মামির হাতে ফোন ধরিয়ে দেয়। মামা মামিকে তো কিছু বলতে পারি না। না পারছিলাম নাম্বার ব্লক করতে,
না পারছিলাম ভালোভাবে কথা বলতে। এখন তো বিয়ের জন্য ওই বাড়িতেই যেতে হবে। ওই মেয়ের আচরণ দেখে তোর বোন আবার হাইপার হয়ে যায়, এই চিন্তাই ভালো লাগছে না। এত কাহিনী তো আমায় বলোনি কেন? অসহ্যকর বিষয় নিয়ে আলোচনা করতেও আমার অসহ্য লাগে। ভাইয়া ভেবো না, তোমার একটা থাপ্পড় খাইলেই সব ঠিক হয়ে যাবে। বাসায় যেদিন আসছিল ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল। তোর বোন ব্যতীত স্বেচ্ছায় কোনো মেয়েকে আমি ছুঁতে চাই না বলেই ওই মেয়ে এখনো থাপ্পড় খায়নি। এখন কি করবা? যদি লিসার কারণে তের চোখ থেকে এক ফোঁটাও পানি পড়ে তাহলে লিসার খবর আছে, আমি ভুলে যাবো সে আমার মামাতো বোন হয়। ভাইয়া তোমার রাগটা কন্ট্রোলে রেখো প্লিজ। বোনুরে লিসার থেকে দূরে দূরে রেখো। আর পারলে বোনকে সময় দিও। সুগার সাথে বেশ কিছুটা সময় কথা বলে নিচে আসে জঙ্কুক। তে সোফায় বসে টিভি দেখছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। জঙ্কুক থেকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে গিয়ে নিজের জন্য কড়া করে এক কাপ কফি করে সিঁড়ির দিকে যাচ্ছে। তখনই জিন বলে, তোর সাথে কথা আছে। আম্মু, তুমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছ সেই বিষয়ে আমি কথা বলতে চাই না বলেই রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার সাথে দূরত্ব রেখে চলছি। কথা বলতে চাই না বললে কি সবকিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে কি করবি না? বিয়ে করার সময় হলে আমি নিজেই তোমাদের বলবো। আমি আমার ছেলের এরূপ দেখবো বলে ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মনমরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। আয়ু মেয়েটাকে আমার খুব ভালো লেগেছিল। এতদিন থেকে পড়াতে আসতো, এখন তো আর সে আমাদের বাসায় পড়ায় না। মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই। আইয়ু আপুর যে জনসুখ ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে এটা বড় আম্মুকে কিভাবে বলবো? এই তে তোর কাছে কি আয়ুর নাম্বার আছে? আইয়ু আপুর তের কথার মাঝে জঙ্কুক বলে ওঠে, ওর কাছে নাম্বার থাকবে কোথা থেকে? তুমি কি শুরু করেছো আম্মু? মেয়েটা পড়াতে আসছিল, পড়াইছে, আলহামদুলিল্লাহ তে চান্স পাইছে। এখন ওকে নিয়ে কথা উঠে গেল। বলে দিলেই তো হয় আইয়ু আপুর বিয়ে হয়ে গেছে। সামনে রোজাপুর বিয়ে, তুমি বরং সেদিকে মনোযোগ দাও। আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে চলে আসবো, কথাটা মাথায় রেখো। মা ছেলের মধ্যে কি নিয়ে এত কথা কাটাকাটি হচ্ছে? জঙ্কুক মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বুকে কিছু বলবা না কিন্তু। বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। জঙ্কুক চলে গেছে। বড় আব্বুকে দেখে তেও টিভি বন্ধ করে চলে গেল। কি হয়েছে? কি আর হবে, বিয়ের কথা বলছিলাম, এজন্য রাগারাগি করছে। তুমি ছেলেকে আর কিছু বলো না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমি নিজেই কথা বলবো। ঠিক আছে। আজ রোজের গায়ে হলুদ। জিন আর আরাম গতকালই বিয়ে বাড়িতে চলে গেছে। জিন রোজের বড় ফুপ্পি, তাই ওনার দায়িত্ব একটু বেশি। আরো আগে যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে নামজিন স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখিয়ে গতকাল উনি নিজেই নিয়ে গেছে। সুগা ব্যতীত বাকি রাজ বিয়েতে যাবে। আগে থেকে বলা, জঙ্কুক ছোট চাচুর গাড়ি নিয়ে যাবে। মামুনি, ছোট চাচি, তেজ, সকিনা আর বান্ডুকে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে জঙ্কুকের। ছোট চাচু আর সুবিন অফিস শেষ করে বিকেলের দিকে রওনা দিবে। সকাল থেকে জঙ্কুকের মামা কলের পর কল দিয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে বাড়িতে যেন উপস্থিত হয়। গায়ে হলুদের পাঞ্জাবি শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল জঙ্কুকের। নিজের কিছু জামা কাপড় সহ সব ব্যাগ গাড়ির ডিকিতে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে করে বাড়ির ভেতরে ঢুকেছে জঙ্কুক। সকিনা, বান্টু, মামুনিরা ততক্ষণে রেডি হয়ে তেকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়েছে। আবার কোনো যাইতাছুস? ওয়ালেটটা রুমে ফেলে এসেছি, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি এখনই আসছি। তুই রেডিও কিনা একটু দেখিস তো। জঙ্কুক ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে তে রুমে এসে ডাকলো, আর কতক্ষণ লাগবে তোর? জঙ্কুকের কণ্ঠ শুনে তে চমকে ওঠে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। জঙ্কুক সরি বলে রুম থেকে বের হতে যাচ্ছিল, তখনই তে বলে, জঙ্কুক ভাই। জঙ্কুক দরজার বাইরে থেকে উত্তর দিল, সকিনাকে একটু ডেকে দিবেন প্লিজ? জঙ্কুক ব্যালকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো, কোথাও কেউ নেই। জঙ্কুক উচ্চস্বরে জানালো, সবাই বের হয়ে গেছে, সকিনাও গাড়ির কাছে চলে গেছে। কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করবো তোকে? তে কি করবে বুঝতে পারছে না। তাকে নিস্তব্ধ থাকতে দেখে জঙ্কুক পুনরায় তের রুমে ঢোকে। জঙ্কুক রুমে ঢুকতেই তে আটকে ওঠে। কি হয়েছে? জামার চেনটা লাগাতে পারছি না। জঙ্কুক স্বাভাবিক ভঙ্গিতে তার কাছে এগিয়ে এলো। জঙ্কুকের আগানোতে অষ্টাদশীর হৃদয়ের স্পন্দনের মাত্রা বাড়তে শুরু করেছে। জঙ্কুক তের কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, ওইদিকে ঘুর। তে না চাইতেও জঙ্কুকের দিকে পিট করে দাঁড়ালো। জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকুও পাচ্ছে না। জঙ্কুক জ্যাকেটে হাত দিতেই তে জ্যাকেটটা ছেড়ে দিয়েছে। পড়ে যেতে নিলে জঙ্কুক তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে বিছানার উপর রাখলো। হিজাব দিয়ে সম্পূর্ণ পিঠ ঘোরা। জঙ্কুক পিঠ থেকে হিজাবটা সরায়। সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয়। না চাইতেও জঙ্কুকের নজর পড়ে পাশাপাশি দুটো কৃষ্ণবর্ণের বিউটি স্পটে। জঙ্কুক ডুব গিলে দৃষ্টি সরিয়ে নিল। জঙ্কুকের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে এখনই বেরিয়ে আসবে। জঙ্কুকের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে। জঙ্কুকের হাত কাঁপছে। অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে জিপারের স্লাইডারে ছুতে গেলে উষ্ণ হাতের 3 আঙ্গুল তের উন্মুক্ত পিঠ স্পর্শ করে। জঙ্কুক আর তে দুজনের গাত্র এবার একসঙ্গে কম্পিত হলো। জঙ্কুকের স্পর্শে অষ্টাদশীর অঙ্গে অব্যক্ত শিহরণ জাগছে। দেহের প্রতিটা শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে।
কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে। তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে তার দাঁড়িয়ে থাকা শক্তি ক্রমশ কমে আসছে। জঙ্কুক তাড়াহুড়ো করে স্লাইডার টেনে উপরে উঠিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেললো। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে। চোখের সামনে বারবার প্রেয়সীর উন্মুক্ত পৃষ্ঠ বেশি উঠছে। নিচে এসে চেয়ার টেনে বসে এক নিঃশ্বাসে এক গ্লাস পানি শেষ করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। বিয়ে বাড়ি থেকে কে যেন কল দিয়েছে। কথা বলতে বলতে মেন গেট পেরিয়ে গেল। মামুনি আর ছোট চাচি গাড়িতে বসে আছে। সকিনার বান্টু ছোটাছুটি করছে। কে সামনে বসবে সেটা নিয়ে দুই ভাই বোন বিবাদ করছে। জাঙ্কুকে বের হতে দেখে দুজন শান্ত হয়ে গেছে। অন্যদিকে জাঙ্কুকের প্রস্থানের পরপরই অষ্টাদশী বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে জাঙ্কুক ভাইয়ের স্পর্শ অনুভব করতেই বারবার শিহরিত হচ্ছে তের গাত্র। যাও ভেবেছিল জ্যাকেটটা পরবে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পড়ছে তার দেহ। কিছুক্ষণের মধ্যে নিচে নামলো তে। জাঙ্কুক গেটে তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতে শুনতে পেল তিন ভাই বোনের কথোপকথন। তিনজনই সামনে বসার জন্য উঠে পড়ে লেগেছে। জাঙ্কুক সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো। ছোট চাচি গাড়ির ভেতর থেকে ডাকলেন, লিটল বয় এন্ড গার্ল, তোমরা কি গাড়িতে উঠবে? তে বাকিদের উদ্দেশ্যে বলল, শোন, জঙ্কুক ভাই যেই রাগী গাড়িতে বসে ঘাড় ঘোরালে দিবে মাই। তোরা কেউ সামনে বস, আমি বরং পিছনেই বসবো। তের কথা শুনে সকিনার বান্টু দুজন দুজনের দিকে তাকালো। এরপর দুইজনই দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে। তে মনমরা হয়ে বলল, কি আর করার, তাহলে তো আমাকেই সামনে বসতে হবে। তে উপরে উপরে মনমরা ভাব দেখালেও মনের ভেতর তার রাজ্য জয়ের খুশি। বান্টু একগাল হেসে বলল, এই আপু, তুমি বরং সামনে বসো। তে যে মনে মনে তাই চাইছিল, এটা তো আর তারা জানে না। জঙ্কুক ভাই গাড়ি চালাবে আর তে পিছনে বসবে, তা তো হতেই পারে না। গতকাল রাত থেকে প্ল্যান করে রেখেছে, যেভাবেই হোক তাকে সামনে বসতেই হবে। তে মিটমিট হেসে গাড়িতে উঠেছে। জঙ্কুক এতক্ষণ বেখেয়ালি থাকলেও পুরো ঘটনা সে মনোযোগ দিয়ে শুনেছে। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ডেকে মুচকে হাসলো। জঙ্কুক চাইলেই সবার মধ্যে থেকে সামনে বসতে বলতে পারতো না। তে যে নিজে থেকে জঙ্কুকের পাশে বসার চেষ্টা করেছে, এতে জঙ্কুকের মন প্রশান্তিতে ভরে গেছে। দিনকে দিন তের করা পাগলামিগুলো জঙ্কুকে তার প্রেয়সীর প্রতি আরো বেশি আসক্ত করে তুলছে। জঙ্কুক পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। তে একবার রাস্তার দিকে দেখছে, মাঝে মাঝে আর চোখে জঙ্কুককেও দেখছে। জঙ্কুকের দিকে যতবার তাকায় ততবারই বাসার ঘটনার কথা মনে পড়ে যায়। প্রতিবারই অষ্টাদশী লজ্জা নিয়ে পড়ে। আচমকা জঙ্কুক রাস্তার পাশে গাড়ি থামাতেই তে সহ বাকিরা চমকে ওঠে। জঙ্কুক মামুনি আর ছোট চাচির উদ্দেশ্যে বলে, তোমরা একটু বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যে একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে উঠেছে। খাবারগুলো সকিনার বান্টুকে দিয়ে শপিং ব্যাগটা তের কাছে দিয়ে বলল, এটা রাখ, পরে নিব। দীর্ঘ পথ অতিক্রম করে জঙ্কুকের মামার বাড়িতে পৌঁছালো। বিয়ে বাড়ির গেট অনেক দূর থেকেই সবার চোখে পড়েছে। গেটের কাছে অনেকে অপেক্ষা করছে। সকিনাদের নামতে দেখে বরণডালা নিয়ে লিসা ঘর থেকে বেরিয়ে আসে। তে বের হতে যাবে এমন সময় জঙ্কুক তের হাত টেনে 1000 টাকার নোট তের হাতে ধরিয়ে দিয়ে আস্তে করে বলল, বরণ করলে এটা দিয়ে দিস। তেকে কেউ যেন কোনোভাবে কিছু বলতে না পারে, তাই জঙ্কুক আগে থেকেই চোখ কান খোলা রাখার চেষ্টা করছে। জঙ্কুকের সামনে লিসা বরণডালা ধরতেই জঙ্কুক বিরক্তির স্বরে বলল, আমার এসব পছন্দ না, বরণ করলে ওদের কর। জঙ্কুক বরণডালায় টাকা দিয়ে লিসাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। লিসা যথারীতি হাসি মুখে বাকিদের বরণ করলো। জঙ্কুক একটু ভেতরে আসতেই সাকিব দৌড়ে এসে জঙ্কুককে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো, ভালো তো থাকতেই হবে। বাকিরা কোথায়? আছে, চলো। ততক্ষণে তেরো বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। জঙ্কুক বারান্দায় পা রাখতে রাখতে সবার উদ্দেশ্যে সালাম দিল। সালামের উত্তর দিয়ে এক একজন এক এক প্রশ্ন করছে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠলো, এইটা বাবু না? কত বছর হয়ে গেছে, মাশাআল্লাহ, বাবুরে চেনার তো কোনো উপায়ই নাই। উঠান থেকে এতে কথাটা শুনে ফিক করে হেসে দিল। জঙ্কুক ভাইয়ের মতো সুপুরুষ দেহি এত লম্বা চওড়া মানুষকে কেউ বাবু বলে সম্বোধন করছে, এটা শুনে হাসি পাচ্ছে। তারপরও নিশ্চিত হওয়ার জন্য মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বাবু কি আম্মু? জঙ্কুকের নানার বাড়ির মানুষেরা জঙ্কুককে ছোটবেলা থেকে বাবু ডাকে। আর এই বেটিটা হইলে গিয়া তোর বড় আম্মার শাশি। জঙ্কুক মৃদু হেসে জিজ্ঞাসা করলো, নানু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি ভালো আছোনি? জি আলহামদুলিল্লাহ। বেশ কিছুটা সময় আলাপচারিতা চললো। জঙ্কুক রোজের সঙ্গে দেখা করতে রোজের রুমের সামনে এসে ডাকলো, আপু আসবো? হ্যাঁ আয়, কেমন আছিস ভাই আমার? কত বছর পর তোকে দেখছি। তোমাকেও। আচ্ছা আপু, এই বিয়েতে তুমি খুশি তো? আব্বু আম্মু খুশি থাকলে আমিও খুশি। শুধু একটাই ইচ্ছে, যার কাছে বিয়ে দিচ্ছে সে মাসটা যেন ভালো হয়। চিন্তা করো না, মানুষ হিসেবে ভাইয়া খুব ভালো, আমি খোঁজ নিয়েছি। তাছাড়া ওনার সাথে আমার দেখাও হয়েছে। ইনশাআল্লাহ তুমি সুখী হবে। তুই দেখা করেছিলি? এর মধ্যে সকিনাতে বান্টু ও রোজাপুকে দেখতে আসে।
কেন ভাইয়া কি তোমায় বলেনি? কথা বলি না তো, বিয়ে ঠিক হওয়ার পর একদিন কথা হয়েছিল। আমার অসুস্থের আগে কথা বলতে উনি মাঝে মাঝেই কল দেয়, কিন্তু আমি রিসিভ করি না। জঙ্কুক শপিং ব্যাগ আর নিজের পকেট থেকে একটা চিঠি বের করে রোজাপুর হাতে দিয়ে বলল, তুমি কথা বলো না বলে তোমার জামাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে দিয়ে পাঠাইছে, এটা পরে ওনাকে কল দিতে বসে। তে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, রাস্তার ওই লোকটা কি আপুর বর ছিল? হ্যাঁ। মাশাআল্লাহ, আপু ভাইয়া কিন্তু কিউট আছে। হইছে, তোর আর পাকনামি করতে হবে না, আপুর হাজবেন্ড আপু বুঝবে, তোরা যা এখন। তে সকিনা আর বান্টু রুম থেকে বেরিয়ে যাচ্ছে। জঙ্কুক পা বাড়াতেই রোজাপুর জঙ্কুকের হাতে চিমটি কেটে আস্তে করে বলল, আমার জামাই কি কিউট বলেছি, তাতেই তোরা তো জ্বলে কেন? কাহিনী কি কি চলে? তখনই রুমে লিসার আগমন হলো। জঙ্কুক লিসাকে দেখে থতমতে কণ্ঠে জবাব দিল, কিছু না। হেই ভাইয়া, কেমন আছো? ভালো। জঙ্কুক রোজের থেকে বিদায় নিয়ে চলে গেল। জঙ্কুক সাকিবের সঙ্গে থাকবে, তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে গেল। সাকিব আর লিসাও সম্পর্কে চাচাতো ভাই বোন। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে 4 কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখছিল। বিয়ে বাড়ি মানেই হইচই। বিকেল হতে হতে আত্মীয় স্বজনদের ভিড় জমতে শুরু হয়েছে। সাকিব, জঙ্কুক, বান্টু সহ আরো কয়েকজন স্টেজ সাজানোতে ব্যস্ত। তে জঙ্কুককে দেখে থমকে দাঁড়ালো, পা বাড়ালো সেদিকে। তে আপু কোথায় যাচ্ছ? স্টেজ সাজানো দেখতে। ঘুরবা না? তোরা ঘুরে আয়, আমি যাব না। তে আর কোথায় যাবে? জঙ্কুক ভাইকে দেখতে যতটা শান্তি, সেই শান্তি আর কোথাও নেই। তাই তে স্টেজের দিকে এগিয়ে আসলো। সাকিব থেকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো কেশবতী? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তের কণ্ঠ শুনে জঙ্কুক পেছনে ফিরে তেকে দেখে বলল, কিছু খেয়েছিস? জি। সাকিব থেকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনো খায়নি, তুমি ভাইয়ের খোঁজ নিলে না কেন? জঙ্কুক দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলল, বেশি কথা বললে তোর শরীরে তার পেঁচিয়ে দেবো। আমি তো জানতাম না। আমি খেয়েছি, ও এমনি মজা করছে। জঙ্কুক সাকিবেরা কাজ করছে, তে চেয়ারে বসে বসে তাদের কাজ করা দেখছে। কিছুক্ষণ পর সকিনা সহ কিছু মেয়ে আসে, সবাই চেয়ারে বসে গল্প করছে, অথচ তের নজর জঙ্কুকের দিকে। আশেপাশে কে কি বলছে সেসবে কোনো মনোযোগ নেই তার। স্টেজ সাজানো প্রায় শেষের দিকে। তখন লিসা একটা প্লেটে করে অনেক রকমের পিঠা নিয়ে আসে। জাঙ্কুক ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে এসেছি। লিসার কথায় জঙ্কুক কোনো রূপ প্রতিক্রিয়া দেখালো না, ফিরে তাকালোও না। কিন্তু তের রাগ উঠে গেছে। মনে পড়ে গেছে বাসায় জঙ্কুক ভাইয়ের উপর ঢলে পড়ে যাচ্ছিল এই লিসা আপু। জঙ্কুক ভাইয়ের প্রতি তখন ভালোবাসা অনুভব করতে না পারলেও সেদিন ঠিকই কেঁদেছিল সে। তবে এখন তো সে জঙ্কুক ভাইকে ভালোবাসে। জঙ্কুক ভাই ভালোবাসুক বা না বাসুক, অষ্টাদশী মনে প্রাণে জঙ্কুককে ভালোবাসে। জঙ্কুকের আশেপাশে সে কাউকে সহ্য করতে পারে না, তাই ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। লিসা পুনরায় বলল, ও না, পিঠাগুলো খেয়ে নাও ভাইয়া। জঙ্কুক পেছনে না ফিরেই বলল, আমি খাবো না পিঠা, ওদের দে। জঙ্কুকের কথাটা লিসার পছন্দ হয়নি। 3 দিন যাবত এত কাজ করতেছি, আমাকে তো একটু পিঠা ছাড়তে পারিস। লিসা সাকিবের ওপর নিজের খুব প্রকাশ করে বলল, ও মাই গড, তুই কি বাড়ির মেহমান যে তোকে আলাদা করে পিঠা দিতে হবে? আজ মেহমান হতে পারিনি বলে কেউ দামই দেয় না। লিসার কথা বাড়ালো না, তের হাতে পিঠাগুলো দিয়ে চলে গেছে। পিঠাগুলো সে জঙ্কুকের জন্য আলাদা করে এনেছিল। নকশি পিঠার সবগুলোই লাভ আকৃতির। পিঠাগুলোর দিকে নজর পড়তেই দ্বিতীয় দফায় রাগ উঠে গেল তের। তে সকিনার কাছে পিঠাগুলো দিয়ে বলল, তোরা খা, আমি খাবো না। কি হয়েছে কেশবতী? পিঠা খাবে না কেন তুমি? আমাদের বাড়ির পিঠাগুলো কি অপরাধ করেছে যে তুমি তাদের ছুঁয়ে দেখছো না? তাই গম্ভীর মুখ করে উত্তর দিল, পিঠা খাবো, তবে এগুলো না। এই কে কোথায় আছিস? কেশবতীর জন্য পিঠা নিয়ে আয়। যত জাতের পিঠা আছে ঘরে সবগুলো নিয়ে আসবি। আমি এখন খাবো না পিঠা। কিছুক্ষণের মধ্যেই বড় একটা প্লেট দিয়ে অনেক প্রকারের পিঠা এনে থেকে দিয়েছে। তে না চাইতে 2 থেকে একটা পিঠা খেয়েছে। জঙ্কুক লাইটিং এর কাজ শেষ করে তার পাশে চেয়ারে বসলো। তে জঙ্কুকের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, নিন পিঠা খান। জঙ্কুক 2 হাত সামনে এগিয়ে দিয়ে বোঝালো হাতে ময়লা, খাবে কি করে? হাত ধুয়ে আসুন। জঙ্কুক রাজভারী কণ্ঠে বলল, কষ্ট লাগছে। তে মুস্কি হেসে আস্তে করে বলল, খাইয়ে দিব আমি। দিলে খারাপ হয় না। তে কথাটা মজা করে বলেছিল। জঙ্কুক ভাই যেভাবে রাজি হয়ে যাবে এটা ভাবেনি। জঙ্কুকের পছন্দ মতো কয়েকটা পিঠা খাইয়ে দিয়েছে। হঠাৎ জঙ্কুকের চোখে পড়ে বড় মামার সঙ্গে জঙ্কুকের আব্বু বাড়িতে আসছে। আমি আর খাবো না, তুই খা। জঙ্কুক তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে স্টেজে চলে গেছে। এই বেটার সমস্যা কি? মাঝে মাঝে মনে হয় ওনার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই, আবার মাঝে মাঝে মনে হয় ওনার মতো পাষাণ আর একটাও নেই। এমন কেন উনি? তোমরা কখন এসেছো? দুপুরের দিকে আসছি বড় আব্বু। জঙ্কুকের বড় মামা বলল, খাওয়া দাওয়া করছো নাকি শুধু পিঠাই খেতে দিয়েছি তোমাদের? আমরা এসে ভাত খেয়েছি, এখন আবার পিঠা খাচ্ছি। বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, যা ইচ্ছে হবে নিজের হাতে নিয়ে খাবে, সেটা গাছের কোনো ফলই হোক অথবা ঘরের কোনো খাবার। আচ্ছা বড় মামা। হঠাৎ করেই বাড়ির পরিবেশ বদলে গেছে। হই হুল্লোড় যেন 3 গুণ বেড়ে গেল।
রোজের শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেদি আরো কি কি নিয়ে আসছে। জঙ্কুক সবাইকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করলো। 4 থেকে 5টা অল্পবয়স্ক মেয়ে, সাথে 5 থেকে 7টা ছেলে। লিসা গেটের সামনে গিয়ে তাদের বরণ করছে। জঙ্কুক তে আর সকিনাকে উদ্দেশ্য করে বলল, তোরা এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনের ছায়াও যদি আমি দেখি তাহলে খবর আছে বলে রাখলাম। তে মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগাবো না? রাতে, এখন যা। তে আর সকিনা দুজনে মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেছে। এতদিন সুগা ভাইয়া এমন করেছে, সকিনা আর তে দুজনকে অতিরিক্ত শাসনে রেখেছে। এবার সুগা আসেনি, তাই ভেবেছিল একটু আনন্দ করবে। সব আনন্দে জঙ্কুক ভাই পানি ঢেলে দিল। সন্ধ্যার পর থেকে বাড়িতে শাড়ি পরার ধুম পড়েছে। তে আর সকিনা বিছানার একপাশে বসে সবার সাজগোজ দেখছে। সবার শাড়ি পরা দেখে তেরও খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। এই যে ছুকরি, তুমি কিন্তু শাড়ি পরবে, একদম না শুনবো না, পরবে মানে পরবে। আপু আমি তো কখনো শাড়ি পরিনি, তোমার যেভাবে সুবিধা হবে সেভাবেই পরানো হবে, তুমি চিন্তা করো না। তে রেডি হতে ওয়াশরুমে গেল। রোজাপু মিটি মিটি হাসছে। রোজাপুকে হাসতে দেখে ওনার বান্ধবী বলল, কি রে হাসছিস কেন? জঙ্কুকের কথা বলেছিলাম না তোকে, ওর চাচাতো বলতে। আমি শিওর জঙ্কুক দেখে পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারছে না। দেখে শাড়ি পরাচ্ছি যাতে জঙ্কুকের রিয়াকশন বুঝতে পারি, বুঝলি? রোজের শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ হলো, তবুও তে আর সকিনার পাত্তা নেই। হঠাৎ জঙ্কুকের মনে হলো তের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস এনেছে, যেটা জঙ্কুকের ব্যাগেই আছে। জঙ্কুক সাকিবের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখছে। গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে। কালার পছন্দ করার দায়িত্ব জঙ্কুকের ছিল, তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রঙকে প্রাধান্য দিয়েছে সে। শাড়ি পাঞ্জাবির কেনার দিনই তের জন্য একটা ড্রেস কিনেছিল, কিন্তু বাসায় আসার পর সে জামা দেখে মন ভরছিল না। তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খুঁজে তের জন্য পছন্দ মতো রানী গোলাপি রঙের একটা ড্রেস নিয়ে আসছে। ড্রেসটা পরলে তার স্পাইরাকে কেমন লাগবে সেটাই ভাবছে। কিছু একটা ভেবেই নিজের মাথায় গাঁটটা মেরে আনমনে হেসে ফেলল। এসে থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ভাবি বলল আসার পর নাকি অল্প ভাত খেয়েছিস। তোর কি খিদে পায় না? পিঠা দেবো তোকে নাকি ভাত খাবি? এখন কিছু খাবো না আম্মু, বিকেলে পিঠা খেয়েছি, ক্ষুধা লাগলে খাবো না, তুমি টেনশন করো না। জঙ্কুক মায়ের সাথে কথা বলে যেই না ঘরে ঢুকতে যাবে তখনই সামনে লিসা হাজির হলো। ভাইয়া তোমার কিছু লাগবে আমাকে বলো, আমি এখনই এনে দিচ্ছি। ও না, শপিং ব্যাগে কি? জঙ্কুক রাগান্বিত কণ্ঠে বলল, সে যাই থাকুক, তোর ভাবতে হবে না। আর আমার কিছু লাগলে আমি নিজেই নিতে পারবো, তুই নিজের চরকায় তেল দে। লিসা মাথা নিচু করে মনে মনে বলল, আমাকেই তো ভাবতে হবে, আমি যে তোমাকে ভালো। রাস্তা থেকে সরে দাঁড়া। লিসা সাথে সাথে সরে দাঁড়ালো। জঙ্কুক বারান্দা পেরিয়ে দোতলায় যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতেই আচমকা আলতারাঙা একটা পা চোখে পড়লো। পায়ের মালিক দোতলা থেকে নামছিল, সিঁড়িতে এক পা রেখেই যেন থমকে দাঁড়িয়েছে। জঙ্কুক স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতেই আশ্চর্য বনে গেল। চোখ পড়ে এক মায়াবিনীর দিকে, সহসা মুগ্ধ আখিতে তাকায়। সেই মায়াবিনী যেন মায়া জাল বিছিয়ে রেখেছে। জঙ্কুকের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলের রানী গোলাপি রঙের শাড়ি পরিহিতায় মায়াবিনীর কোমর ছড়ানো চুলগুলো অতিশয় ধীর গতিতে উড়ছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনারের সঙ্গে গাঢ় করে কাজলও লাগানো, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমরের বিছা। জঙ্কুক বিস্ময় চোখে মায়াবিনীকে আপাদমস্তক দেখলো। বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আঁখি জোড়ায়। মায়াবিনীর দিকে তাকিয়ে উপরে সিঁড়িতে পা রাখতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে নিলে সঙ্গে সঙ্গে সিঁড়ি রেলিং এ ধরে কোনো রকমে নিজেকে সামলালো। জঙ্কুকে হোঁচট খেতে দেখে মায়াবিনী কয়েক সিঁড়ি নেমে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? মায়াবিনীকে কাছে আসতে দেখে জঙ্কুক তৎক্ষণাৎ 2 থেকে 3 সিঁড়ি নিচে নেমে নেশাক্ত কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলল। মায়াবিনী শুধু শেষে বলা উফ শব্দটাই শুনতে পেয়েছে। আপনি ঠিক আছেন তো? জঙ্কুক উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিচ্ছিস? জঙ্কুকের প্রশ্ন শুনে মায়াবিনী অপলক দৃষ্টিতে তাকালো। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো, শাড়িতে কেমন লাগছে আমার? জঙ্কুকের ঘোর যেন কিছুতে কাটছে না, দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখার ব্যাকুলতা এই জন্মে আর শেষ হবে না। মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়ার জাল থেকে বের হতে পারবে না সে। তে পুনরায় প্রশ্ন করলো, কেমন লাগছে বললেন না তো? তের কথায় জঙ্কুকের মনোযোগে বিঘ্ন ঘটে। অবশ্যিত কণ্ঠে বলল, মায়াবিনী। জঙ্কুক ভাইয়ের মুখে মায়াবিনী শব্দ শুনে অষ্টাদশী লজ্জা পেল। প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে অষ্টাদশীর কলেবরে অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণ জঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। হাতটা দেখি। জঙ্কুক নিজের হাত বাড়ালো। তে ডান হাত একটু এগোতেই জঙ্কুক তের হাত ধরে
এক সিঁড়ি উপরে উঠে তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল মুখের কাছে নিল। তার কনিষ্ঠ আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলো স্থান পেল জঙ্কুকের গালে। জঙ্কুকের গালে থাকা খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতেই অষ্টাদশীর বুকের ভেতর উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। জঙ্কুক তার কনিষ্ঠ আঙ্গুলে আস্তে করে কামড় দিল। অমনি অষ্টাদশী কেঁপে উঠল। তার অস্বস্তি বুঝতে পেরে জঙ্কুক হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। জঙ্কুক স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল, আমার সুন্দর লাগছিল বলে তুই একদিন নজর কাটিয়েছিলি, আজ আমি কাটালাম। এরপর জঙ্কুক নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে আবারও বলল, মানুষ মারার প্ল্যানটা কার? মানে? তুই তো কোনোদিন শাড়ি পরিসনি, আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি? রোজে আপু জোর করেছে শাড়ি পরার জন্য, উনি আর ওনার বান্ধবী মিলেই পরিয়ে দিয়েছে। তাই তো বলি। কি? কিছু না, পরেছিস ভালো কথা, কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি। এই যে তোর ড্রেস, শাড়িটা পাল্টায় ড্রেসটা পরে নিচে আসবি। তাই শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখলো, তারপর মন খারাপ করে বলল, আনা হয়নি মানে? শাড়িটা তো রোজে আপুই আমাকে পরিয়ে দিয়েছে, ওখানে তো অনেক শাড়ি ছিল। এত বেশি বুঝিস কেন? শাড়ি বেশি থাকলে কি পড়তে হবে? তুই এভাবে স্টেজে গেলে রোজাপুর বদলে সবাই তোকে হলুদ লাগাতে আসবে। তার থেকে বড় বিষয়, বিয়ে বাড়িতে এত এত মানুষ, কত বাজে মেন্টালিটির ছেলে আছে। কখন কোন ছেলে কি বলবে তখন তুই গাল ফুলিয়ে কান্না করা শুরু করে দিবি। আমি সুগানা, যে সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখবো। কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধান করবো। বাই এনি চান্স কোনো ছেলে যদি উল্টাপাল্টা কিছু বলে তখন আমার হাত উঠে যাবে। আমি বিয়ে খেতে আসছি, মারামারি করতে নয়। তুই কি চাস তোর জন্য আমি বিয়ে বাড়িতে মারামারি করি? না। জঙ্কুক মোলায়েম কণ্ঠে বলল, যদি বিয়ে বাড়িতে কোনো রকম ঝামেলা না চাস তাহলে এসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পলি নিচে আসবি। আর যদি মনে হয় সবাই শাড়ি পরছে তাই তোকেও শাড়ি পরতে হবে, তাহলে এভাবে যেতে পারিস, অ্যাজ ইউ উইশ। তে আর কিছু বললো না, শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। মন খারাপ হওয়ার বদলে অষ্টাদশীর চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। জঙ্কুক ভাইয়ের বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাজছে। জঙ্কুক ভাই যে তাকে নিয়ে চিন্তা করে এটা ভাবতেই তের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। জঙ্কুক বুকে হাত রেখে বলল, তোর রূপে এই জঙ্কুক বিধ্বস্ত, মানসিক টানাপোড়েনে ভুগছে সে। অশান্ত মনকে শান্ত করার কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। যতক্ষণ অষ্টাদশীকে দেখা যাচ্ছিল জঙ্কুক ততক্ষণ দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়েছিল। অষ্টাদশী আড়াল হতেই জঙ্কুক দপ করে সিঁড়িতে বসে পড়েছে। হাত দিয়ে চোখ মুখ ঢেকে রেখেছে। বক্ষপিঞ্জরে উতাল পাতাল ঢেউ। কি হয়েছে ভাইয়া, এখানে বসে আছো কেন? জঙ্কুক চোখ মুখ থেকে হাত সরিয়ে সাকিবের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল, সাকিব রে, আমি শেষ। সাকিব জঙ্কুকের কাছাকাছি এসে বলল, কি হয়েছে বলবা তো? যতদিন যাচ্ছে আমি ওর প্রতি তত বেশি আসক্ত হয়ে যাচ্ছি। মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা যে আমার নেই। মায়া কাটানোর দরকার কি? তুমি তো কেশবতীকেই ভালোবাসো, বিয়ে করে নাও, তাহলে এই মায়ের বাঁধন আরো বেশি শক্ত হবে। তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমার যে কি ভালো লাগে। তুমি না বলেছিলে দেশে আসার 3 মাসের মধ্যে বিয়ে করবা? এখন তো 6 মাস হয়ে যাচ্ছে, বিয়ে করছো না কেন? বিয়ের কথা শুনতেই জঙ্কুকের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে। মামা মামিরা ব্যতীত জঙ্কুকের ফুপির ঘটনা আর কেউ জানে না। জঙ্কুকও নিজে থেকে সাকিবকে কিছু বলেনি। পরিস্থিতি বলতে একটা শব্দ আছে, জানিস তো? আমি এখন পরিস্থিতিতে বন্দি। পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যেতে বাধ্য। সাকিব জঙ্কুককে প্রশ্ন করার আগেই জঙ্কুক সে জায়গা ত্যাগ করলো। আশেপাশে না তাকিয়ে সোজা সাকিবের রুমে ঢুকেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়লো। পৃথিবীর সবার চোখে অদম্য, গুরু গম্ভীর আর শক্তপোক্ত ব্যক্তিটা আজ এক মায়াবিনীর রূপে বিধ্বস্ত হয়ে গেছে। এত বছর বুকের ভেতর চেপে রাখা অনুভূতিরা যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। অষ্টাদশী কি করে বুঝবে তাকে এই রূপে দেখে জঙ্কুকের হৃদয়ে কতটা তোলপাড় চলছে। কেটে গেল কয়েক মুহূর্ত। জঙ্কুকের এক হাত মাথার নিচে, অপর হাত বুকের বাপাশে। আচমকা চোখ মেলে তাকায়, ঠোঁটের কোণে দুষ্ট হাসি। বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে ঢুকে প্রথম ছবিটাতে চাপ দিল। অমনিতে শাড়ি পরা একটা ছবি বেশি উঠেছে। তে চোখ ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগেই 2টা ছবি তুলেছিল জঙ্কুক, সেখান থেকেই একটা ছবি মনোযোগ দিয়ে দেখছে। মায়াবিনীর মায়াজালে জঙ্কুকের মৃত্যু নিশ্চিত। জঙ্কুক ফেসবুকে ঢুকে নিজের টাইমলাইনে একটা পোস্ট করে, মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে যুদ্ধে শহীদ হওয়া বোধহয় অধিকতর শান্তিপূর্ণ। নিচে ছোট করে লিখেছে, বেস্ট সারপ্রাইজ এবার। এরই মাঝে সুগা কল করেছে, ভাইয়া তুমি আর বোনও ঠিক আছো তো? জঙ্কুক মৃদু হেসে উত্তর দিল, তোর বোন বোধহয় সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, আমায় না মেরে থামবে না। কেন, কি হয়েছে? বোনে কিছু করেছে? রাগে বকা দাওনি তো আবার? তোর বোন এমন রূপে আমার সামনে আসছে, ধমক দেওয়া তো বহুদূর। আমি তো তুমি তো কি? বোনে কেমন রূপে আসছে? তুই না আমার সম্বন্ধী হস? ছোট বোনের প্রেমালাপ শুনতে চাস? লজ্জা লাগে না তোর? আচ্ছা সরি, তোমরা ঠিক থাকলেই হলো। তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার স্ট্যাটাস দেখে আরো বেশি ভয় লাগছিল, তাই তাড়াতাড়ি কল দিলাম। কিছুক্ষণ আগে রোজাপু কল দিয়েছিল আমায়, যাইনি বলে অনেক রাগারাগি করছে। আমি বলছি সকাল সকাল চলে আসবো। আচ্ছা, সাবধানে থাকিস, আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসিস। আচ্ছা, রাখছি। ভাইয়া শোনো। হ্যাঁ বল। বোনের সাথে রাগ দেখায় না প্লিজ।
এখন রাগ দেখানোর অবস্থায় আমি নেই। তোর বোনকে নিয়ে পালিয়ে না যাই সেই টেনশনে আছি। রাখছি। জঙ্কুক কল কেটে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হয়েছে। রানী গোলাপি রঙের পাঞ্জাবি পরায় আজ জঙ্কুককে অন্যরকম সুন্দর লাগছে। প্যান্ডেলে ঢুকতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো তে কোথাও নেই। সকিনা, তে কোথায়? আপুকে তো দেখেছিলাম নিচে আসছিল, এখন তো দেখছি না। রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া? তোকে যেতে হবে না। জঙ্কুক দুপা এগোতেই সাকিব ছুটে আসে। ভাইয়া, এতক্ষণ আসছো তুমি? কেশবতী তো সেজেগুজে নিচে আসছিল। লিসা আর ওর দুই বান্ধবীরা কথা বলছিল। কি কথা বলছে তা আমি শুনিনি, কিন্তু দেখলাম কেশবতী মুখ গোমরা করে উপরে চলে যাচ্ছে। জঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ভয়টা পাচ্ছিলাম। জঙ্কুক ঝড়ের গতিতে তের রুমে গেল। রুমে কেউ নেই। বিছানার উপর শাড়ি কসমেটিক এলোমেলো হয়ে পড়ে আছে। জঙ্কুক আশেপাশে 2-3টা রুম চেক করেছে, কোথাও তে নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই ছুটে গেল সেদিকে। ছাদ জুড়ে জলমল করছে লাল নীল আর সবুজ রঙের আলো। তার একপাশে তে দাঁড়িয়ে আছে, হাতে একটা গাছের ডাল, যেটা দিয়ে ছাদের রেলিং এ অবিরত আঘাত করছে। তে ড্রেস পরে নিচে নামতেই চোখে পড়ে লিসা আপু আর তাদের বান্ধবীর দিকে। তারা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন। তে সেসবে পাত্তা না দিয়ে দুপা এগোতেই কানে আসে। তোরা জানিস জঙ্কুক ভাইয়ের সাথে আমার 2 বছর যাবত ফোনে কথা হয়, প্রায়ই ভিডিও কলে কথা বলি আমরা। আমি যে ওনাকে এতটা ভালোবাসি এখনো বলিনি, আজকে সুযোগ পেলে ভাইয়াকে বলে ফেলবো। তোরা আমায় একটু বুদ্ধি দে, কিভাবে বললে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। কথাগুলো কানে আসতেই তে স্তব্ধ হয়ে গেছে। জঙ্কুক ভাই লিসা আপুর সাথে কথা বলে, এই কথাটা অষ্টাদশীর মনে চরমভাবে আঘাত করেছে। তাই রাগে গজগজিয়ে ছাদে চলে আসছে। রাগটা আসলে কার উপর উঠেছে সেটা নিজেও বুঝতে পারছে না। লিসা আপুর আচরণ ভালো লাগেনি, এজন্য লিসা আপুকে আগে থেকেই সহ্য করতে পারে না। অথচ জঙ্কুক ভাই, ভাবতেই বক্ষ স্পন্দন থমকে গেল। এতগুলো বছরে একবারও আপনি আমার সঙ্গে কথা বলেননি, এখন জোর করতে পারলে তখন কেন জোর করে আমার সাথে কথা বললেন না? যদি কথা নাই বলবেন তাহলে লিসা আপুর সাথে কেন কথা বলেছেন? তাহলে কি আপনি? এইটুকু ভেবে থেমে গেল। জঙ্কুক বিদ্যুৎ বেগে ছুটে এসে তার হাতে চেপে ধরে এবং হাত থেকে ডালটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। জঙ্কুকের উপস্থিতি বুঝতে পেরে রাগ যেন 3 গুণ বেড়ে গেছে। জঙ্কুকের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কোথাও কেটেছে কিনা জঙ্কুক সেটা দেখার চেষ্টা করছে। অথচ তে নিজের সবটুকু শক্তি দিয়ে হাত সরানোর চেষ্টা করছে। তের এমন কাণ্ডে জঙ্কুক অগ্নি চোখে তাকিয়েছে। ধমক দিতে গিয়েও থেমে গেল। ঢোক গিলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। তের 2 হাত একসঙ্গে রেখে কবজি বারবার চেপে ধরে তপ্ত স্বরে বলল, এখন দেখবো কিভাবে নিজের হাত ছাড়াস। ছাড়ুন আমায়। না ছাড়লে কি করবি? কোন অধিকারে ছুঁয়েছেন আমায়? তের আগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কথাটা বলল, আমায় অধিকারবোধ শেখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি অধিকার নামে স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকার নামে স্বাক্ষর করে হলে তোকে ছুবো। আমায় ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলে নেই। আমি কিন্তু চিৎকার করব। জঙ্কুক এবার সশব্দে হাসলো। তে আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। তুই যে অগাচণ্ডী সেটা কি জানিস? মানে? এই যে চিৎকার করবি বললি, চিৎকার তুই করতেই পারিস, কিন্তু সবাই আসলে বলবিটা কি শুনি? আমি তোর হাত ধরেছি, এটাই নালিশ করবি? তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দেব? জীবনেও না। বরং তুই নালিশ করলে আমার জন্য সুবিধাই হবে। দে চিৎকার। জঙ্কুকের কথা শুনে তে হঠাৎই জঙ্কুকের দিকে কেমন করে তাকালো। এতক্ষণ নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। জঙ্কুকের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখে অষ্টাদশী রাগ কিছুটা কমে গেছে, তবে এখনো পুরোপুরি শান্ত হতে পারেনি। এই মানুষটার সাথে আর যাই হোক, রাগ করা অষ্টাদশীর পক্ষে অসম্ভব বিষয়। তোর কি হচ্ছে আমি জানি না, জানতেও চাই না। আমি কিছু কথা বলবো, তুই চুপচাপ সেগুলো শুনবি। মনে কর তুই একটা জিনিস কিনতে দোকানে গেলি। অনেক খোঁজার পর তোর একটা জিনিস খুব পছন্দ হয়েছে। যে জিনিসটা তুই নিতে যাবি, তখনই অন্য একজন এসে তার পছন্দের জিনিসটা নিয়ে দেখতে লাগলো। তারও জিনিসটা খুব পছন্দ হয়েছে। তখন তুই কি করবি? জিনিসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি, নাকি শক্ত গলায় বলবি এই জিনিসটা আমি নিব? যদি অভিমান করে তার পছন্দের জিনিসগুলো মানুষকে দিতে থাকিস, পরে একটা সময় দেখবি তোর আশেপাশে প্রিয় জিনিস বলতে কিছু নেই। আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয়। যদি আমরা সেগুলোকে পাত্তা দেই, তাহলে আমাদের জীবন ধ্বংস। অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি, ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি। আমি নিচে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবি। জঙ্কুক দীর্ঘ পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে আবারও পেছন ফিরে তাকালো আর উচ্চস্বরে বলল, মাই ডিয়ার স্প্যারো, সবকিছু চাইলে যে পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। জঙ্কুক চলে গেছে। তে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। মাথায় ঘুরছে জঙ্কুক বের বলা শেষ কথাটা, প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। তে রাগ অভিমান মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়েছে। জঙ্কুক ভাই যেন অষ্টাদশীকে ইনডিরেক্টলি তাকে বুঝিয়ে দিয়েছে জঙ্কুক ভাইয়ের ভালোবাসা আদায় করে নিতে হবে। তে দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে অন্তহীন পায়ে ছুটে নিচে নামলো। সামি এমনি দৌড়াচ্ছিস স্কেল লেগে? হ্যাঁ, ব্যথা ফেলে কি হবে তখন? আমার কিছু হবে না। তে দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। আখি জোড়া কাউকে খুঁজছে। হঠাৎ চোখ পড়ে প্যান্ডেলের দিকে। জঙ্কুক ভাই একটা চেয়ারে বসে আছে।